বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনার সামনে আমি আলোচনা করতে চাই বাংলাদেশের একজন ঘৃণ্যতম চরিত্রের ব্যাপারে, যে আমাদের দেশের নাগরিক হয়ে এদেশে জন্মগ্রহণ করে, এদেশে থেকে এদেশের মাটিতে বড় হয়ে এদেশের বিরুদ্ধে বিদেশি শক্তির সাথে আঘাত করে কিভাবে কাজ করে গেছেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সাধারণত বীরত্ব, আত্মত্যাগ এবং ঐক্যের আলোয় দেখা হয়, কিন্তু এই ইতিহাসের আরেকটি স্তরও রয়েছে যেখানে গোপন সমন্বয়, ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব এবং বিদেশি প্রভাবের সূক্ষ্ম উপস্থিতি কাজ করেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। এই প্রেক্ষাপটে চিত্তরঞ্জন সুতার নামটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিতর্কিত অবস্থান দখল করে আছে। তাকে ঘিরে যে আলোচনা, তা শুধুমাত্র একজন ব্যক্তির ভূমিকা নয়, বরং একটি সময়ের রাজনৈতিক বাস্তবতা, নেটওয়ার্ক এবং প্রভাবের কাঠামোকে বুঝতে সহায়তা করে। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে কলকাতার ভবানীপুরে একটি নির্দিষ্ট ঠিকানাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক সমন্বয়ের কথা বহু বর্ণনায় উঠে এসেছে। এই জায়গাটিকে কেউ কেবল আশ্রয়স্থল হিসাবে দেখেন, আবার সমালোচনামূলক ব্যাখ্যায় এটিকে প্রভাব বিস্তারের একটি কেন্দ্র হিসাবেও তুলে ধরা হয়। এখানে চিত্তরঞ্জন সুতারের ভূমিকা নিয়ে মতভেদ রয়েছে। একদল মনে করেন তিনি যুদ্ধকালীন যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ লিয়াজও ছিলেন। অন্যদিকে আরেকটি ব্যাখ্যায় বলা হয় এই যোগাযোগের মাধ্যমেই একটি বৃহত্তর কৌশলগত প্রভাবের কাঠামো তৈরি হয়েছিল। ইতিহাস এখানে এক রৈখিক নয়, বরং বহু স্তরীয়। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী নামে পরিচিত একটি বিশেষ বাহিনী গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিবের ভাইপো শেখ ফজলুল হক মনি। এই বাহিনী সম্পর্কে মতভেদ সবচেয়ে বেশি। একটি দৃষ্টিভঙ্গিতে এটি ছিল একটি বিশেষায়িত ইউনিট, যারা রাজনৈতিক নেতৃত্বকে সুরক্ষা দেওয়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশেষ অভিযানে সহায়তা করত। অন্যদিকে সমালোচনামূলক ব্যাখ্যায় বলা হয় এটি মূল কমান্ড কাঠামোর বাইরে পরিচালিত একটি সমান্তরাল শক্তি ছিল, যার কার্যক্রম নিয়ে প্রশ্ন ছিল। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী এর নেতৃত্বাধীন মূল বাহিনীর সঙ্গে সব ইউনিটের পূর্ণ সমন্বয় ছিল। এটি ইতিহাসে স্বীকৃত একটি বাস্তবতা। তবে এই মত পার্থক্যকে সরাসরি আভ্যন্তরীণ দমন অভিযান হিসাবে ব্যাখ্যা করা সর্বসম্মত নয়। স্বাধীনতার পর চিত্তরঞ্জন সুতারের রাজনৈতিক উত্থান অনেকের কাছে বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়ায়। তিনি 1973 সালে সংসদ সদস্য হন, একটি সময় যখন সদ্য স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আনুগত্য যাচাই এবং বিদেশি প্রভাব থেকে দূরত্ব বজায় রাখা। কিন্তু বাস্তবে দেখা গেল যুদ্ধকালীন যোগাযোগের সূত্র ধরে কিছু ব্যক্তি ক্ষমতার কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। এটি শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক দুর্বলতার একটি ইঙ্গিত হিসাবেও দেখা যেতে পারে। স্বাধীনতার পর বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন ইন্দিরা গান্ধীর সময়ে বাংলাদেশকে একটি বাফার বা প্রভাবাধীন রাষ্ট্র হিসাবে রাখার ধারণা নীতিগতভাবে গুরুত্ব পায়। চিত্তরঞ্জন সুতারকে ঘিরে যে বর্ণনাগুলো পাওয়া যায়, যেখানে বলা হয় তিনি বাংলাদেশের ভৌগোলিক পুনর্গঠন বা আঞ্চলিক বিভাজন সংক্রান্ত প্রস্তাব দিয়েছিলেন, তা বিতর্কিত এবং সরাসরি প্রমাণিত নয়। তবে এই ধরনের ধারণা যে একেবারেই অনুপস্থিত ছিল না, সেটি বিভিন্ন রাজনৈতিক আলোচনায় প্রতিফলিত হয়েছে। চিত্তরঞ্জন সুতারের নাম সবচেয়ে বেশি আলোচিত হয় তথাকথিত বঙ্গভূমি ধারণার সঙ্গে। এই ধারণায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল নিয়ে একটি পৃথক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল এবং এ ব্যাপারে বিভিন্ন সূত্রে উল্লেখ আছে। যদিও এই আন্দোলন কখনো গণভিত্তি পায়নি, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারেনি এবং সীমিত গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্বেগ হিসেবে বিবেচিত হয়েছে, কারণ এটি রাষ্ট্রকে দুর্বল করার জন্য সবসময় বড় আকারের আন্দোলন
প্রয়োজন হয় না, কখনো কখনো একটি ধারণাই যথেষ্ট। এবং বঙ্গভঙ্গ আন্দোলন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি ছিল। বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধরনের ইস্যুগুলোর দৃশ্যমানতা কমে বা বেড়েছে বলে পর্যবেক্ষণ করা হয়। কেউ এটিকে কাকতালীয় মনে করেন, আবার কেউ বৃহত্তর কৌশলগত বাস্তবতার অংশ হিসেবে দেখেন। এই বিতর্কের কোনো সহজ সমাধান নেই, কিন্তু এটি একটি বিষয় পরিষ্কার করে রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা এবং বহিরাগত প্রভাবের মধ্যে একটি সম্পর্ক সবসময় কাজ করে। চিত্তরঞ্জন সুতারকে কেন্দ্র করে যে বিতর্ক, তা মূলত একটি বড় সত্যকে সামনে নিয়ে আসে। রাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা বাইরে নয়, ভেতরেই তৈরি হয়। বিদেশি শক্তি তখনই প্রভাব বিস্তার করতে পারে যখন আভ্যন্তরীণ বিভাজন গভীর হয়, রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হয় এবং জাতীয় আনুগত্যের মানদণ্ড শিথিল হয়ে পড়ে। এই দৃষ্টিকোণ থেকে চিত্তরঞ্জন সুতার কেবল একটি নাম নয়, তিনি একটি প্রবণতার প্রতীক, যেখানে ব্যক্তিগত অবস্থান, রাজনৈতিক সুযোগ এবং বহিরাগত সংযোগ একত্রে একটি জটিল বাস্তবতা তৈরি করে। এই ইতিহাস নতুন প্রজন্মের জন্য জানা অবশ্যই জরুরি, এবং সেজন্যই আমি আজকে উল্লেখ করছি। কাউকে অন্ধভাবে নিন্দা বা প্রশংসা করার জন্য নয়, বরং রাষ্ট্রচিন্তার গভীরতা বোঝার জন্য। কারণ ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে জাতি তার অতীতের জটিলতা বুঝতে পারে না, সে ভবিষ্যতে চ্যালেঞ্জগুলো মোকাবিলাও দুর্বল হয়ে পড়ে। চিত্তরঞ্জন সুতারের কলকাতার ভবানীপুরের রাজেন্দ্রপুর লাইনের বাসাটি ছিল মূলত সব ষড়যন্ত্রের আতুর ঘর। এখানেই জন্ম হয়েছিল জেনারেল মানেকশর অধীনে গঠন করা এক বাহিনী, যাকে আমরা ইতিহাসে মুজিব বাহিনী বলে জানি, যারা 1971 সালে কোথাও যুদ্ধ করে নাই, বরং এদের কাজ ছিল প্রতি বিপ্লবী, অর্থাৎ জাসদের নেতাকর্মীদের খুন করা কিংবা ভারত বিদ্বেষীদের খুন করা। শেখ মুজিবের ভাগিনা শেখ মনি এই বাহিনীর নেতা ছিল। এই বাহিনী নিয়ে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল উসমানী ও প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম খুবই ক্ষুব্ধ ছিলেন, কিন্তু তাদের করার কিছুই ছিল না, কারণ এদের পিছনে ছিল ভারতের সেনাবাহিনী ও ভারতের গোয়েন্দা সংস্থা র। তাই তারাও চুপ ছিলেন। 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেলে চিত্তরঞ্জন সুতার ইন্দিরা গান্ধীর সাথে সরাসরি দেখা করে এবং তাকে বাংলাদেশকে হায়দ্রাবাদের মতো পুরোপুরি দখলে নেওয়ার পরামর্শ দেয়, কিংবা ফেনী থেকে চট্টগ্রাম বিভাগকে আলাদা করে দেওয়ার পরামর্শ দেয়। ইন্দিরা গান্ধী কিছুটা ভেবে ও সদ্য স্বাধীন হওয়া মুসলিম অধ্যুষিত দেশের মানুষের বিদ্রোহী মনোভাবের কথা চিন্তা করে চিত্তরঞ্জন সুতারের প্রস্তাবে অসম্মতি প্রদান করে। কারণ ইন্দিরা জানতো যে এই সময় এগুলো করলে হিতে বিপরীত হবে, বাংলাদেশের মানুষ আবারও বিদ্রোহ করবে। ইন্দিরা গান্ধী এই দেশকে পুরো দখলের বদলে মুজিবের অধীনে ক্লায়েন্ট স্টেট বা বাফার স্টেট হিসেবে রাখার পক্ষেই নিজের মত দেয়। ইন্দিরার এই নীতি প্রথমে শেখ মুজিব ও পরে হাসিনা পর্যন্ত বলবৎ ছিল। চিত্তরঞ্জন সুতার ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরার সাথে ব্যর্থ বৈঠক শেষে নিজ দায়িত্ব পালনের জন্য আবারও বাংলাদেশে ফিরে আসে এবং 1973 সালে মুজিবের অনুগ্রহে বরিশালের তৎকালীন বাকেরগঞ্জ 14 থেকে এমপি নির্বাচিত হন। এবং যদি শেখ মুজিব খুব ভালো তাকে জানতো যে সে রয়ের সাথে কাজ করত। এই চিত্তরঞ্জন সুতার ভারতের রয়ের এজেন্ট এবং কলকাতার স্থায়ী বাসিন্দা, তাও মুজিবের জানা ছিল। তবুও মুজিব তাকে আওয়ামী লীগের এমপি পদে নমিনেশন দিতে কার্পণ্যবোধ করে নাই এবং মুজিব তাকে রাতের ভোটে এমপিও বানিয়েছিল। এই আসনটি বর্তমানে ফিরোজপুর 1 আসন। 1975 সালে মেজর ডালিমের মতো দেশপ্রেমিক সেনা অফিসারদের হাতে শেখ মুজিব সপরিবারে নিহত হলে চিত্তরঞ্জন সুতার সাথে সাথে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। মজার বিষয় হলো এই যে শেখ মুজিবকে যখন হত্যা করা হয়েছিল, তখন আরেক রয়ের এজেন্ট সিরাজুল আলম খান কলকাতার ভবানীপুরে চিত্তরঞ্জন সুতারের বাড়িতেই অবস্থান করছিল। গুরুদেব চিত্তরঞ্জন সুতারের অপেক্ষাতেই হয়তোবা ভবানীপুরের বাড়িতে অবস্থান নিচ্ছিল এই চরমপন্থী নরপিশাচ। চিত্তরঞ্জন সুতার ভারতের পালিয়ে গিয়েই তার স্বপ্নের হিন্দু রাষ্ট্র বঙ্গভূমি গঠনের মনোযোগী হয়। কালিদাস বৌদ্ধ নামক আরেক দেশদ্রোহীকে
সঙ্গে করে নিয়ে ভারতের প্রত্যক্ষ মদদে ও সাহায্যে 1980 সালে বঙ্গভূমি আন্দোলন ঘোষণা করে। তাদের দাবি ছিল যশোর, খুলনা, ফরিদপুর, পটুয়াখালী এবং বরিশাল নিয়ে যেন একটি পৃথক হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, যার নাম হবে বঙ্গভূমি। সেই লক্ষ্যে সে নিজেকে সেই তথাকথিত বঙ্গভূমির প্রেসিডেন্ট ও কালিদাস বৌদ্ধকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করে। ভারতের মাটিতে বসে একটি প্রবাসী সরকার ও মন্ত্রিসভাও গঠন করে। ভারতের কলকাতাতে বসে সে এসব নিয়ে ভারতের মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালায় এবং তার অনুগতদেরকে সশস্ত্র সংগ্রামের ডাক দেয়। সেই লক্ষ্যে তার অনুগত সন্ত্রাসীরা ভারতের অর্থে ও অস্ত্র সাহায্যে বাংলাদেশের এইসব অঞ্চলে চোরাগুপ্তা অনেক ঘটনাও ঘটিয়েছিল। কিন্তু মজার বিষয় হলো 1981 সালে জিয়া হত্যার পরে এই তথাকথিত বঙ্গভূমি আন্দোলন সীমিত হয়ে যায়, কারণ ক্ষমতায় এসেছিল এরশাদ। 1990 সালে এরশাদের পতনের পরে বিএনপি সরকারের সময় এই আন্দোলনের আবার উত্থান ঘটে। বিশেষ করে 1994 থেকে 95 সালের দিকে। 1996 সালে হাসিনা ক্ষমতা গ্রহণ করলে এই বঙ্গভূমি নায়কেরা রহস্যজনকভাবে আবারও তাদের আন্দোলন বন্ধ করে দেয়। আবার হাসিনার পতনের পরে বিএনপি সময়কালে 2004 সালে তারা আবারও হিন্দু প্রজাতন্ত্রের ঘোষণা দিয়ে একই রকম শয়তানি শুরু করেছিল। কিন্তু 2005 সালে জেএমবি নামক রহস্যজনক জঙ্গিদের উত্থান ঘটলে তারা আবার চুপ করে যায়। মজার বিষয় হলো, কথিত ইসলামপন্থী জেএমবি জঙ্গিদের কাছে যেসব অস্ত্র পাওয়া গেছিল তাহা সবই ছিল ভারতেরই তৈরি। ভারতেই এরা সবাই প্রশিক্ষিত ছিল। ভারত তার পরিকল্পনা অনুযায়ী তখনও বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে, যেটা তারা এখনও টিটি নামে সম্প্রতি শুরু করছে। এরপর ভারতের ঘোড়া উপর পাওয়ার জেনারেল মইনি আহমেদ প্রথম আলোর মতি মাহফুজের সাহায্যে 1/11 বাস্তবায়ন করছিল। ভারতের আর বঙ্গভূমির মাধ্যমে ষড়যন্ত্র করার প্রয়োজন বোধ হয় নাই। আর জাদুমন্ত্রের মতো চিত্তরঞ্জন সুতার ও কালিদাস বৌদ্ধের স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠনের আন্দোলনও চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ 1/11 পর জেনারেল মইনি আহমেদের সাহায্যে ক্ষমতায় এসেছিল ভারতের একান্ত অনুগত ভৃত্য শেখ মুজিব কন্যা শেখ হাসিনা। মূলত হাসিনা ক্ষমতায় আসার পরপরই এজেন্ট চিত্তরঞ্জন সুতার ও কালিদাস বৌদ্ধের হিন্দু রাষ্ট্র গড়ার সব তৎপরতা বন্ধ হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল গুম, খুন ও কচু খেতে আয়নাগরের স্থাপনের মাধ্যমে এক গেস্টাপো স্টাইলে স্বৈরাচারী শাসন। কাজেই আমাদের দেশের ভিতরে থাকা যেসব বিদেশি শত্রুরা কাজ করে যাচ্ছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।